মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো তোমরা কেমন আছো? আমি আজ খুব ভালো নেই। অবশ্যই আজকে মনটা খারাপ, কারণ আজ জিবু চলে যাবে। তো অবশ্যই মন তো অবশ্যই খারাপ। তো আজকে সেই জন্যেই বলতে পারো সকাল সকাল উঠে গেছি, আর কিছুটা কাজও করে নিয়েছি, অনেকটাই কাজ করে নিয়েছি, সবজি টবজি কাটা হয়ে গেছে। তো হঠাৎ করে আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে, সাইকেলের টায়ার টিউব চেঞ্জ করতে হবে। তো ও গেছে বাইরে আমার সাইকেলের টায়ার টিউব চেঞ্জ করতে, আর আমি এখন অপেক্ষা করছি ও কতক্ষণে আসবে। ও আসবে, তারপর আমি স্যান্ডউইচ বানাবো। আজকেও সকালবেলা ব্রেকফাস্ট করবো আমরা। তো চলো তোমাদের দেখাই কী কী কেটে রেখে। তো এই দেখো, মিক্সড সবজি করব বলে সব কিছু কেটে রেখেছি। একটা ঝুড়িতে আটেনি, যেহেতু আমি একা থাকি তো খুব বেশি বড় বড় জিনিসপত্র এখানে আমার নেই। তো এই যে দুটো ঝুড়িতে রেখে দিয়েছি। কালকেরে মা দিয়ে গেছিলো, কিছু মাছ ছিল, এটা ভাজা খাওয়ার জন্য দিয়েছিল, কিন্তু আমাদের কালকে রাত্রে খাওয়া হয়নি, তো ওটা রেখে দিয়েছিলাম। আর ওই মাছটা দিয়েই এই কাঁচা কুমড়ো দিয়ে আর আলু দিয়ে আমি করব এই যে। আর এই যে স্যান্ডউইচ বানানোর জন্য সব কিছু আমি রেডি করে রেখেছি, বাস ও আসবে তারপর বানাবো। আসলে ও যখন বাড়িতে আসে না, মানে দিনগুলো কোন দিক দিয়ে কেটে যায় বুঝতেই পারি না। মানে ভালো খারাপ যাই হোক না কেন, কোন দিক দিয়ে কেটে যায় একদমই বুঝতে পারি না, এত ব্যস্ত হয়ে পড়ি, মানে কি বলবো সে কথা। আর সম্ভবত ও 15-16 দিনের ছুটি এসেছিলো এবার। তো যাই হোক, মনে হচ্ছে সেদিন এলো। তো সব মিলিয়ে ও আসুক তারপরেই ব্রেকফাস্ট করব, কারণ ও আসলে পরে আমরা দুজনেই চেষ্টা করি একসঙ্গে খাওয়ার, যতটা সম্ভব হয়। ভালো লাগে এই ছোটো ছোটো জিনিসগুলো, খুব ভালো লাগে। তো অবশ্যই ওরও আজ মন খারাপ, আমারও খারাপ। আর এই সব কিছুটা নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি, ব্যস্ত রাখলে একটু মনটা ভালো। দেখো আমি সব রেডি করে নিয়ে বসে আছি, বাস এখন ব্রেকফাস্টটা বানাবো আর রান্নাটা করব। ও আসলেই ব্রেকফাস্টটা বানাবো। জিবু বাড়িতে চলে এসছে, আর এখন বানাচ্ছি স্যান্ডউইচ। সকাল থেকে প্ল্যানটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ভেবেছিলাম ব্রেকফাস্টটা আগে আগে করবো, রান্নাটাও খুব তাড়াতাড়ি করে নেবো, কিন্তু সাইকেলটা খারাপ হয়ে যাওয়াতে সব কিছুতে দেরি হয়ে গেল, এমনকি ব্রেকফাস্টেও দেরি হয়ে গেল। 10:30 বেজে গেছে। তো দেখা যাক কতক্ষণে ব্রেকফাস্টটা করতে পারছি। আর তারপরে ওরও অনেক ছোটো ছোটো কাজ আছে, তো সেগুলোও করতে হবে। আমি গোটা গোটা খেতে পারি না, আমার অসুবিধা হয়, সেজন্য আমি কেটে খেতেই ভালোবাসি, কিন্তু ও গোটা খেতে ভালোবাসে, তো ওরটা গোটা থাকবে। এখান থেকেও খাবে ও। এই দেখো, তো এই যে ব্রেকফাস্ট শুরু করছি, অনেকটা দেরি হয়ে গেল। খাবো, খাওয়ার পর ওর জল আনতে যাবে, আমি রান্না করব। কেমন হচ্ছে? ভালো হচ্ছে? আগেরটা আরো বেটার। আমার পর আফসোস করছে এতদিন কেন এটা বানাইনি, আসলে সময় পাইনি। আর স্যান্ডউইচটা, এটা এগ স্যান্ডউইচ ওর ফেভারিট। এর আগে পরে আমি ওকে খাইয়েছি,
আমি জানতাম ওর এটা খুব পছন্দের ব্রেকফাস্ট, কিন্তু তবুও সময় হয়নি। স্যান্ডউইচ খাবে আর মুখে লাগবে না, এটা হতেই পারে না। এই যে হলো আমাদের দুজনার চা। রোজ এটা ওর কাপ হয়, এটা আমার কাপ হয়। আজকে এটা আমার কাপ, ওটা ওর কাপ, কারণ ওর পেট ভরে গেছে স্যান্ডউইচ খেয়ে, তো বেশি খাবে না, কিন্তু আমি খাবো। তো এই যে আজকে দুজনে একসাথে খাচ্ছি। কাল সকালের ব্রেকফাস্ট একা একা করবো। ও তাই, ও ক্যাম্পে গিয়ে ওর ব্রেকফাস্ট করবে। তো যাই হোক, ও যখন বাড়িতে থাকে কোন দিক দিয়ে দিন কাটে জানি না, ঝগড়া করি, ভালোবাসি, যাই করি না কেন, বাস দিনগুলো কেটে যায়। চাটা খেয়ে দিই, তারপর রান্না করব। আর বিকালবেলায় ও হয়তো কটা থেকে বেরোবে? সন্ধ্যা 7টার দিকে, সন্ধ্যা 6:30, 6:30, 7টার দিকে। আমার বর যখন চা খায়, গানটা শুনতে পেলে তোমরা? এবার শুনেছো? একা হয়ে যাবো, চা খাই না। মিস করবা কতটা? হ্যাঁ, কতটা? জানি মিস করবে না, কারণ বিহারে অনেক ভালো ভালো সুন্দরী সুন্দরী মেয়েরা আছে, আর আশা করি তোমরাও জানো বিহারের কালচারটা, তো ওই আর কি, মিস আর করবে না। কিন্তু আমি মিস করব, কারণ সারাদিন একাই থাকি, এইটুকু রুমে একাই কাটাই। তো তোমাদের পাওয়ার পর তোমাদের সাথে ভিডিও আপলোড করা, এই সব নিজের পড়াশোনা, এইসব খিচিবিচিতে হয়তো একটু হলেও ব্যস্ত থাকবো। এবার একটু মিসটা কম করব, কারণ মিস করার টাইম পাবো না, আসল কথা হলো। আর নিজেরও পড়াশোনা আছে, এতদিন কিচ্ছু পড়াশোনা হয়নি, সেটাও শুরু করতে হবে আবার নতুন করে, মানে সব ভুলে গেছি, আবার নতুন করে শুরু করতে হবে। এদিকে নিরামিষ বসিয়েছি, আর এদিকে আলু কুমড়োর তরকারি, দুটোতে বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখো জিবু জল ঢালছে, একবার জল নিয়ে এসছে, আরেকবার আনতে যাবে, তাই ওই ছোটো ছোটো ড্রামগুলোতে জল ঢালছে। তো ওই যে জিবু আরেকবার জল আনতে যাচ্ছে, জল নিয়ে চলে এসেছে। আসবো? দাও, দিয়ে দাও আমাকে, ওটা নিয়ে যাই। এই দেখো কাকা, দেখো এটা হলো আমার পাশের বাড়ির কাকা, আর এনাদের কাছেই আমি থাকি। আর বোনের পুচকু হয়েছে, ওই জন্য কাকা আজকে মিষ্টিমুখ করাতে এসছে, ভেবেছে হয়তো ভালো দিনে এসছো, কারণ আজকে জিবু চলে যাবে, তো আজকেই কাকা এসছে, খুব ভালো। এই যে জিবুর প্যাকিং চলছে, টুকিটাকি গোছগাছ চলছে। নিজের ব্যস্ততার কথা কি বলবো, মানে আমি কতটা ব্যস্ত থাকি সেটার পরিচয় এটা। এটা বরের জন্য কিনেছিলাম, অ্যানিভার্সারিতে দেওয়ার জন্য, জিবুকে দেবো বলে এটা অ্যানিভার্সারি গিফট হিসাবে ওর জন্য আমি কিনেছিলাম, সেটা পর্যন্ত দেওয়ার টাইম পাইনি, আজও চলে যাবে। তো আজ হঠাৎ মনে পড়লো যে ওর গিফটটা ওকে দেওয়া হয়নি। তো এই দেখো, তোমাদেরও দেখানো হয়নি, এটা আমি ওর জন্য কিনেছিলাম। কালারটা দেখাই তারাও তোমাদের, দাঁড়াও, যার গিফট তাকে দিয়ে এবং সে খুলে দেখা। তো এই যে সরি এত দেরিতে দেওয়ার জন্য, আসলে এতটাই ব্যস্ত হয়ে যায় বাড়িতে গিয়ে, আর সেদিন তো খুবই ব্যস্ত ছিলাম, সন্ধ্যাবেলায়ও বেরিয়ে গেছিলাম, তো আর দেওয়া হয়নি। পছন্দ?
পছন্দ? হ্যাঁ। তো আমার মনে হয়েছে এটা ওর দরকার ছিল। ওর কাছে আগে একটা ছিল কিন্তু সেটা খারাপ হয়ে গেছিলো। সেটাও আমার কেনা, নিজে কিচ্ছু কেনে না, যা কিনি আমিই কিনি। আর আমার কাছ থেকেই মানে আমি এগুলো সেইগুলো মনে হয় যেগুলো ওর দরকার, আমার থেকে ওর বেশি দরকার, সেটা আবার আমি ওকে দিয়ে দিই। ও খুবই জিনিস কম কেনে, আমি একটু কিনি, যেটা দরকার সেটা অবশ্যই কিনি। তো আগেরটা ওর খারাপ হয়ে গেছিলো। আর অবশ্যই ডিউটিতে গিয়ে কখনো কখনো দরকার হয়, খুবই দরকার হয়। আর আজকাল এগুলো ছাড়া তো সত্যি কথা বলতে মানুষ চলতেই পারে না। আর আরেকটা কথা, তোমরা ওকে দেখো, ওকে জিজ্ঞেস করছি আমি, ও আমাকে অ্যানিভার্সারিতে কী গিফট দিয়েছে? তুমি আমাকে অ্যানিভার্সারিতে কী দিয়েছো? ড্রেস দিয়েছি। কলকাতায় কলকাতায় নিয়ে গেছিলো, কলকাতায় নিয়ে গেছিলো অ্যানিভার্সারির সময় ওই ড্রেসগুলো কেনার জন্য। তো ওটা কিন্তু অ্যানিভার্সারির ড্রেস ঠিক না, মানে অনেক দিনের কেনাকাটা বাকি ছিল, তো ওটা দিয়েই চালিয়ে দিল। মানে কলকাতা থেকে ড্রেসগুলো কিনে দিয়েছে, ওটাই অ্যানিভার্সারি গিফট, ঠিক আছে? তা আলাদা করে কিছু না। মানে সত্যি কথা বলতে আমরা তাই করি, যখন আমাদের কিছু দরকার হয় সেটাই আমরা একে অপরকে গিফট করি, কারণ তাতে আমাদের সাশ্রয়ও হয় আর অযথা খরচাও হয় না, আর প্রয়োজনটাও মিটে যায়। তো এটা খারাপ কিছু নয়, অবশ্যই যেটা প্রয়োজন সেটা নেওয়াই ঠিক আছে। দুপুরের খাবার, এটা ভাত, এই যে মিক্সড সবজি, আর কুমড়ো দিয়ে মাছ দিয়ে তরকারি, আর টক পালন মাছ দিয়ে মা কালকে দিয়ে গেছিলো, আর শেষ পাতে মিষ্টি, গুড়ের রসগোল্লা। এখন বেজে গেছে 2:30, তো এখন আমরা খেতে বসবো, খেয়ে নিই, কারণ সময় খুবই কম, কোন দিক দিয়ে যে সময় দৌড়াই বুঝতে পারি না। খাওয়ার পর জীবু একটু রেস্ট করছে, তো ও একটু শুয়েছে, আর একটু পরে যাবে বাইরে, টিকিট করতে যাবে বাসে। 4টে-5টার আগে বাসের টিকিট দেয় না, তো 4টে-5টার দিকেও বেরোবে, টিকিটটা করে আসার সময় একটু চা করে খেয়েছিলাম, মানে আমি একাই খেয়েছিলাম। ও টিকিট করতে একটু বাইরে গেছিলো, ও প্রত্যেকবার 6টাতেই চলে যায়, 6টার মধ্যে বেরিয়ে যায়, তো ওখানে গিয়ে ওকে দাঁড়িয়ে থাকতে হয়, সেই জন্য এবার টিকিটটা একটু দেরিতে করেছে। 9:30টায় গাড়ি, বিকালবেলায় গিয়েও টিকিটটা করে নিয়ে এসেছিলো, রাত 9:30টায় গাড়ি, এখান থেকে মোটামুটি 9টা দিকে বেরিয়ে যাবে। তো এখন বাজে 8টা, আর সকালের তরকারি তো সব ছিলই, এখন বাস একটু ভাত করেছি আর আমরা খাবো। তো খেয়ে নিই, দেখাচ্ছি তোমাদের ওকে। ওই যে ওর বেডিং শেডিং সব মোটামুটি গোছানো, আর এই যে ও বসেছে খেতে, খাবো আমরা। এ দেখো খাওয়া ধোয়া কমপ্লিট, জীবুর এখন গোছগাছ চলছে, কিছু বাকি ছিল সেগুলো খেলাম। আর ক্যাম্পে গিয়ে খাবো। তোমার দুলালের তাল মিষ্টিটুকু নিয়ে যাও তো, কবে থেকে যে আগের বার ছুটি এসে ওখানেই রেখে গেছো, ওখানেই পড়ে কিছু মেয়াদিন দাওনি, খাওয়া ভুলে গেছি আমি। তুমি একটু খেয়ে নিয়ে গুলে না, ভালো লাগে না। চার ভিতর দিয়ে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, রেখে দাও তাহলে। চা এখানে রেখে দিই, চায়ে খাওয়া হয়ে যাবে। ওই মিষ্টিটা বেঁধে দিয়ে দেবো? না, মোটেও না, আমি একটু বাইরে থেকে আসি। 9:15 বেজে গেছে, তো অবশ্যই ও এখন বেরোবে। কিছু কিছু ফিলিংস থাকে যা বোঝানো যায় না, বলাও যায় না, বাস অনুভব করা যায়। প্রথম দিন থেকে আজ পর্যন্ত ও যতবারই বাড়ি থেকে যায় আর যতবারই বাড়িতে আসে, ফিলিংসটা একই রকম থাকে। আগে বয়সটা একটু অল্প ছিল আরও, তাই হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, আর এখন চাই যে ও যেন কখনো আমার চোখে জল দেখে না যায়, সবসময় যেন আমার হাসি মুখটা দেখেই যায়। ও আসছে, পরে কথা হবে। বেরিয়ে যাই। হয়ে গেছে গোছানো? ওই তো এই ঘড়ি নিয়ে যাবো না রেখে যাবো? নিয়ে যাও না, কখনো না কখনো তো লাগে। বইটা পড়ে যাবে না? পড়ে না, পড়ে যাও, এটা ভেতরে ঢুকিয়ে নাও। অন্যটা বেজে গেছে। বেশ আমি রেডি হয়ে গেছি। এটা যদি পড়ি, তোমার চার্জার নিয়েছো? এটা যদি পড়ি তাহলে আমার টুপিটা রাত্রে
লাগবে বলো? লাগতে পারে। মোটা নয়, মোটা টুপিটা। এটাই হবে না ওটা? এটা তো হবে। তাহলে এটাই রাখবো, আবার কোথায় খুঁজে বেড়াবে, টাইম নেই। জল আছে তো? যাবিস না? হ্যাঁ হ্যাঁ, তোর ব্যাগ করছো কই এবার? এই তো। হালকা যে Good night. Good night. Good night. হ্যাঁ, গুড নাইট। কুমড়িতে কত দূর যাবে? আমিও যাবো। না একটু সাবধানে যা। না না, ওখান থেকে টুকটুক ধরে নেবে। হ্যাঁ, ভাত খেয়ে গেল। গরম ভাত, খাবার আর কিছু খাবে। সেদিন ওর সাথে আমার ঘরটা ভরে গেছিল, আর দেখো এখন আমার ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে। নভেম্বরের 18 তারিখে আমার ঘরটা পুরো ভরে গেছিল। সেদিন যতটাই খুশি ছিলাম, আজ ততটাই খারাপ লাগছে। কন্ট্রোল করার চেষ্টা করছি নিজেকে, সবসময় করি, খারাপ রোজই লাগে। ব্যাস ও যখন, একটু পরে কথা বলছি তোমাদের সাথে। মোটামুটি 15-16টা দিন কোন দিক দিয়ে কাটলো, শুধু এবার নয়, প্রত্যেকবারই কোন দিক দিয়ে ও আসার পর দিনগুলো কেটে যায় আমি বুঝতেও পারি না। হাসি কান্না সুখ দুঃখ যাই থাক না কেন, দিনগুলো কোন দিক দিয়ে কাটে আমি বুঝতেই পারি না। কখন আমার রাত হয় আর কখন আমার দিন হয়, আর এবার তো আরোই বুঝতে পারিনি। এত ব্যস্ত ছিলাম প্রতিটা জিনিসের ছোটোখাটো। তো যাই হোক, একটা জিনিস ভাবি সবসময়, যে ও যখন যায় তখন আমি সবসময় নিজেকে একটা জিনিসই আগে, ওর যাওয়ার ঠিক আগের দিন থেকে আমি নিজেকে বলি যে আমাকে নিজেকে ভেতর থেকে স্ট্রং থাকতে হবে। আমি চাই না কখনো ও আমার চোখে জল দেখে বাড়ি থেকে যাক। আমার মনে হয় না যে সব কিছু সবাইকে দেখানোর প্রয়োজন আছে, সে যে জিনিসই হোক না কেন। আমি খুব একটা দেখানোতে পছন্দ করি না, কারণ যেটা আছে আছে, সেটা আমার মনে আছে। আমি যদি কাউকে বলি হয়তো কিছুটা হালকা হতে পারি, কিন্তু আমার কষ্টটা কমবে না। যতটা ছিল ততটাই থাকবে, সেটা কখনো কমবে না। বরং যদি খুশিটা দিতে পারি সেটা হয়তো বাড়তে পারে, কিন্তু যদি কষ্টটা কাউকে বলি, কাউকে বোঝাতে চাই, সেখানে আমার কষ্টটা আরও বাড়তে পারে। তো কেন আমি কষ্ট বাড়াবো, তাই না? আর এমনিতেও যেটা বাস্তব সেটাকে মেনে নিতেই হয়। আর এটা আমার লাইফের একটা চরম সত্যি, যে এরকম লং ডিস্টেন্স রিলেশনশিপই আমার থাকবে যতদিন ও সার্ভিস করবে। এই কষ্টটা ততদিন আমাকে ভোগ করতেই হবে। তো আমি সবসময় নিজেকে স্ট্রং রাখতে চাই, কারণ আমি জানি আমি কষ্ট পেলেও আমার থেকে বেশি কষ্ট পাবে।
আগে যখন বাড়ি থেকে যেত ওর চোখে জল দেখতাম, তখন আরও বেশি খারাপ লাগতো। একটা ছেলে মানুষের চোখে জল দেখলে সত্যিই খারাপ লাগে। তারপর থেকে আরও মানে আমাদের রিলেশনটা অনেক দিনের, তো বিয়ের আগেই আমি এখানেই বহরমপুরেই থাকতাম। তখন যখন ওকে ছাড়তে আসতাম বাস স্ট্যান্ডে, তখন সাইকেল চালানোর সময় রাস্তা দেখতে পেতাম না, তখন বাসে উঠে যেত, ওর চোখের জল আমি ঠিকঠাক দেখতে পেতাম না। কিন্তু বিয়ের পরে ওর চোখের জলটা আমি খুব ভালোভাবে দেখেছি, এবং তারপর থেকে আমি চেষ্টা করি ও যেন কখনো আমার চোখে জল না দেখে, আর আমার চোখে জল দেখলে ও আরও বেশি ভেঙে পড়বে, ওর আরও বেশি কষ্ট হবে। আর আমি ভিতর থেকে খুব স্ট্রং রাখতে চাই এবং বাইরের থেকে আরও বেশি স্ট্রং দেখাতে চাই, কিন্তু কিছু কিছু জিনিস পারা যায় না, কেউই হয়তো পারে না, আমিও পারছি না। হাজব্যান্ড ওয়াইফ অবশ্যই আমরা, কিন্তু তার থেকে আমরা খুব ভালো বন্ধু। আর সেই জন্য ওর সাথে অবশ্যই তোমরা দেখেছো আমরা খুব ক্যাজুয়ালি মিশি, কারণ ওর জায়গাটা আমার লাইফে কি আমি তোমাদের বোঝাতে পারবো না। ও যে আমার লাইফে কি মানে সেটা আমার কাছে কোনো ভাষা নেই বোঝানোর জন্য, যে আমার লাইফে ওর ইম্পর্টেন্সটা কি। আর তোমাদের একটা কথা বলি, ও যখনই আসে তখনই আমার অকেশন। সত্যি বলছি, আমার বিয়ের পরে ও না আসলে কোনো অকেশন আমার ভালো লাগে না। ও না থাকলে আমি কোনো পুজো পার্বণ যাই বলো না কেন আমি খুব একটা কি আমি দেখিই না। লাস্ট 4-5 বছর হয়তো আমি দুর্গা পুজোই দেখিনি, কারণ ও আসতে পারেনি, আর তাই আমি দুর্গা পুজোও দেখিনি। মানে ওকে বাদ দিয়ে কোনো কিছু করব সেটা আমি ভাবতে পারি না, আর ও না আসলে আমার ভালোও লাগে না। দেখা যাক কবে ও পুজোতে আসতে পারে। এবার বলেছিল পুজোতে আসতে পারেনি, তো ওই জন্য এখন সিএস ছুটি এসেছিলো 15 দিন, দেখতে দেখতে কেটে গেল, মন ভরেনি। এত অল্প সময়ে সত্যি মন ভরেনি, বাস টুকিটাকি কাজ করতে করতেই চলে গেল। আবার আগের মতন একদম একা হয়ে গেছি। মানুষের মানে সবার যেমন 5 দিন দুর্গাপুজো আসে এবং যাওয়ার দিন মন খারাপ হয়ে যায়, ঠিক আমারও আমার হাজব্যান্ডের বাড়ি আসাটা আমার কাছে অকেশনের মতো। ও যখন আসে মনে হয় আমার জীবনে সব থেকে খুশির দিন চলে এসছে, এটাই আমার কাছে অকেশন। আরও যেদিন যায় ঠিক একই রকম। প্রত্যেকবার আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করি এবং সবসময় নিজেকে এটা বোঝাতে থাকি, ভিতর থেকে নিজে বলতে থাকি যে আমি স্ট্রং, আমি আরও স্ট্রং হব, কারণ এই বাস্তবটাকে আমাকে জানি না আর কত বছর স্বীকার করতে হবে। অবশ্যই এটাকে আমাকে স্বীকার করতেই হবে, কারণ উপার্জনটা দরকার, জীবন বাঁচার জন্যে সব কিছুই দরকার হয়। তো এটাকে তো আর অস্বীকার করা যায় না, কিছু কিছু বাস্তবতা স্বীকার করতে হয়। আর সেসব বাস্তবতাকে আমি স্বীকার করে নিই, কিন্তু জানি না কেন জানো তো, ও যখন ঘর থেকে চলে যায় না এত খারাপ লাগে, এত কষ্ট হয়। আমি প্রত্যেকবার ভাবি যে এবার চলে গেলে আমি এক ফোঁটাও চোখে জল ফেলবো না। আর আমি এমনিতেও আমি কখনো চাই না যে ও আমার চোখে জল দেখে যাক, কারণ আমি যতটা না কষ্ট পাই তার থেকে আরও বেশি কষ্ট ও পায়। আমাদের সম্পর্কটা না একটু অন্য টাইপসের, অবশ্যই আমরা হাজব্যান্ড ওয়াইফ, বাট তার আগে আমরা খুব ভালো বন্ধু, একে অপরকে একটু হলেও বুঝি, জানি। বাকি ঝগড়া কার না হয়, আমাদেরও হয়, বেশ হয়, ছোট ছোট জিনিসে লেগে যায়, দুদিনের জন্য আসলেও লেগে যায়, কিন্তু ওটাই ভালো লাগে। যারা তোমরা তোমাদের হাজব্যান্ডের সাথে থাকো, আমি বলবো এই মুহূর্তগুলোকে তোমরা এনজয় করতে শেখো, কারণ কিছু মুহূর্ত থাকে যেগুলো চলে গেলে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। তাই প্রতিটা মুহূর্তকে এনজয় করতে শেখো, আনন্দ করতে শেখো।
আমার মতো যারা যারা যাদের হাজব্যান্ড বাইরে থাকে একমাত্র তারাই জানে যে হাজব্যান্ড যখন থাকে না তখন কতটা প্রবলেম হয়, কতটা কষ্ট হয়। আর আমি যেহেতু একা থাকি আমার কষ্টটা একটু বেশি হয়, কারণ যখন শরীর খারাপ হয়, এমনকি যখন মন খারাপ হয়, একটা মানুষকেও পাশে পাই না যে আমাকে এক গ্লাস জল ঢেলে দেবে, যে একবার জিজ্ঞেস করবে আমি ঠিক আছি কি না। এই ফিলিংসগুলো কাউকে বোঝানো যাবে না। তো আমি বলবো, তোমরা যারা বাড়িতে আছো, যাদের হাজব্যান্ড কাছে থাকে, অবশ্যই তোমরা তাদেরকে কদর করতে শেখো। আমার মতো যাদের, আমি তো বলবো অবশ্যই আমার কপাল খারাপ, কিছু না কিছু খারাপ কাজ করেছিলাম তবেই এরকম লাইফ লিড করছি। আমার মতো যাদের কপাল খারাপ তারাই এই লাইফটাকে বুঝবে। অনেক সময় হয় কি যে হাজব্যান্ড কাছে থাকলে একটু ঝামেলা হলে আমারও মনে হয় যে দূর কবে চলে যাবে, কিন্তু কিছু কিছু জিনিস না বাস ভাষা থাকে না। এবারও ওকে মোটামুটি যখন ও প্রত্যেকবার 6টায় যায়, এবারই ও 9টার দিকে গেল, কারণ একটু দেরি করেই গেল, ওদিকে গিয়ে ওকে দাঁড়িয়ে থাকতে হয়, তো সেই জন্য একটু দেরি করে গেল। আমি ওকে বলছিলাম যে তুমি কখন যাবে, গেলে পরে আমি আমার কাজগুলো করতে পারবো। বহুদিন হয়ে গেছে আমার কোনো কাজ হয়নি, আমি কোনো কাজ করতে পারিনি, আমার নিজের কাজগুলো হয়নি। তুমি গেলে আবার আমার নিজের কাজগুলো শুরু করব, তুমি থাকার জন্য আমার কাজগুলো হচ্ছে না। ওকে মজা করে বলছিলাম তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার কাজ শুরু করব, কিন্তু বিশ্বাস করো ওর যাওয়া 1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনও নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যতবার চাইছি বোঝাতে ততবারই কেমন যেন কষ্টটা আবার বেরিয়ে আসছে। যাই হোক, আমি যে খুব একটা মানুষের সামনে নিজের কষ্টটা দেখাতে চাই তা নয়। আমি কখনোই ওর সামনে বলে নয়, আমি কারোর সামনেই ও যাওয়ার পরে চেষ্টা করি যে আমি যেন না কাঁদি। যদি কাঁদতেও হয় আমি নিজের ঘরে গিয়ে, এখানে তো কারোর সাথে কথা বলার কোনো অবকাশই নেই, কারণ আমি এখানে একা থাকি, কিন্তু তবুও আমার বাড়ির জেঠিমা এত ভালো, ও যাওয়ার সঙ্গে সঙ্গে উনি ওনার যে সিঁড়ি ওখানে চলে আসে আমার সঙ্গে কথা বলার জন্য। হয়তো উনি ওনার মতো করে চেষ্টা করে আমার মনটাকে একটু ভালো করার, কিন্তু সেই মুহূর্তে আমার একদম কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। মানে কি বলবো, ঘরে ঢোকার পর এখানে বাড়িতে থাকলে তাও এখানে ওখানে বাইরে বসি 2-1 ঘন্টা একটু মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করি, কিন্তু এখানে তো সেই অবকাশটুকু নেই, কারণ যেহেতু আমার একটাই ঘর, আর ঘরে ঢুকে পুরো ঘর ফাঁকা, সব জায়গায় ওর জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে, আর ও যখন থাকে তখনও ওর জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে, তো সেগুলো নেই। আর যেগুলো আছে দুটোর জন্যই খুব কষ্ট হচ্ছে। ওকে ফোনও করেছে যে ও পৌঁছে গেছে, আর গলাটা হয়তো বুঝতে পারছিল যে একটু বাড়ি বাড়ি আছে, আমাকে বোঝাচ্ছিল কষ্ট পেও না, কাঁদবে না, আমি আবার আসবো। কিন্তু আমি জানি আমার থেকে ও বেশি কষ্ট পাচ্ছিল যখন আমাকে এই কথাগুলো বলছিল। আমার বিয়ের পর না বেশ কয়েকবার দেখেছি বাড়ি থেকে যাওয়ার সময় ও কাঁদতো, তো সেই থেকে আরও আমি পণ করেছি ও যখন বাড়ি থেকে যাবে আমি কখনো আমার চোখের জল ওকে দেখাবো না, কারণ আমার চোখে জল দেখলে ও আরও বেশি ভেঙে পড়বে। আমি কখনো ওর সামনে আমার চোখে জল আনতে চাই না, কিন্তু এই ভিডিওটা যখনও দেখবে হয়তো ওর একটু খারাপ লাগবে, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু কাঁদছি না, আমার একটুও কষ্ট হচ্ছে না, বাস আমি জানি তুমি আবার আসবে, 2 মাস পরেই হয়তো আবার আসবে, তো অবশ্যই আমি তোমার জন্য ওয়েট করব। এখন থেকে এই মুহূর্ত থেকে, যে মুহূর্তে থেকে তুমি বেরিয়ে গেছো সেই মুহূর্ত থেকে আবারই অপেক্ষা শুরু হয়ে গেছে। আর আমার যে লাইফ বাঁচা এই কদিন যেভাবে বেঁচেছি, যেভাবে এই দিনগুলো কাটিয়েছি, এটা আমার কাছে স্বপ্ন। ও যখন আমার কাছে থাকে তখন সেটা আমার কাছে স্বপ্নই হয়ে যায়, কোন দিক দিয়ে দিনগুলো যায় বুঝতে পারি না। সরি। তো
তো কোন দিক দিয়ে দিনগুলো যাই বুঝতে পারি না। আর অবশ্যই ও যখন চলে যায় নিজেকে সামলাতে বেশ কয়েকদিন লেগে যায় আমার প্রত্যেকবারই। এবার তবু তোমাদের সাথে কথা বলছি বলে অনেকটা মন হালকা হচ্ছে। এতটা মন খুলে কোনোবারই কিছু বলতে পারি না, বাস ভেতরে ভেতরে কষ্টটা পাই। এবার একটু বলতে পারলাম, ভালো লাগছে বললে, এমন নয়। তবে আমি আমার মা বলো বা কাউকে আমার বাড়ির যারা হোক তাদেরকে আমি সবসময় বলতে চাই না, তাদের সামনে কাঁদতেও চাই না, কারণ অবশ্যই আমি চাই না আমার কষ্টের জন্য তাদেরও কষ্ট লাগুক। অবশ্যই আমার মা যদি আমার চোখে জল দেখে তো আমার মায়েরও কষ্ট হবে। তো সেই জন্য আমি চাই না কারোর সামনে কাঁদতে, কখনো নিজের কষ্টটাকে দেখাতে, কারণ ও যত বছর সার্ভিস করবে তত বছরই আমার ঠিক একই কষ্ট হবে। আর এই কষ্টটাকে আমাকে মেনে নিতে হবে, এটাই আমার বাস্তব। আর বাস্তবকে স্বীকার করে আমাকে চলতেই হবে, আর আমি চলছিও। কিন্তু জানি না কেন এই প্রথম আমি আমার কষ্টটাকে এক্সপোজ করলাম। আমার কষ্ট হয়, খারাপ লাগে, আর 5টা সাধারণ মানুষের মতন আমারও খারাপ লাগে আমার হাজব্যান্ড চলে গেলে। অনেকে, যেহেতু আমি সামনে সবার সামনে হাওমাও করে কাঁদতে পারি না, সেই জন্য অনেকে ভাবে যে আমি হয়তো কাঁদি না, আমার হয়তো কষ্ট হয় না। আমারও কষ্ট হয়, এমন নয় যে আমার কষ্ট হয় না। আর কিছু বলবো না, এখানে আমি ব্লগটা এন্ড করবো। দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা, গুড।